সুপ্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সবচাইতে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সব আপডেট। শুরুতেই জানাবো এমন এক সংবাদ যা দেখলে রীতিমতো চোখ কপালে উঠবে। অবশেষে জাতিসংঘের সহায়তায় ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডন ও পাকিস্তান পালানোর পথ পাবে না বিএনপি। জামাত এনসিপি রীতিমতো পতনের ঘণ্টা বেজে যাচ্ছে। বিএনপি তারেক সরকারের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ব্যক্তিগত সুরক্ষা, নজরদারি ও সংস্কার সহ সরকারকে 12টি সুপারিশ করেছে আন্তর্জাতিক 6টি মানবাধিকার সংস্থা। আমি মনে করি যে আওয়ামী লীগ রাজনীতি থেকে যে একেবারে আউট হয়ে গেছে বা যাচ্ছে এরকম থাকবে, তারা রাজনীতিতে ফিরে আসবে এবং আমার অনুমান তারা দেশের আগামী নির্বাচনে অংশ নেবে। 70-এর ওপরে বয়স এই দলটির এবং বাংলাদেশের মুক্তির সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এই দলটির নেতৃত্বে হয়েছে। আমরা মনে করি এই চুক্তিটা বিএনপি করেছে, কিন্তু সে জাস্ট নির্বাচনের 3 দিন আগে। শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন ও জুলাই আন্দোলনের নেপথ্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। অভিযোগ উঠেছে ক্ষমতা ছাড়ার মাত্র 3 দিন আগেই ডক্টর ইউনূস গোপন সমঝোতা ও রাষ্ট্রবিরোধী পরিকল্পনার লিখিত সিদ্ধান্ত নিয়ে গেছেন। এদিকে এসব ইস্যুতে বিএনপি ও সাবেক উপদেষ্টাদের মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি দোষারোপ। আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, মাহফুজ আলম এই 3 জন অন্তর্বর্তীকালীন সরকারের কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই 3 জনের সাথে পরামর্শ করে সমস্ত উদ্যোগ নিয়েছেন, ইসলামের পরামর্শে এই বাণিজ্য চুক্তি করেছেন। শেখ হাসিনা দেশে ফিরলে দেশের রাজনীতিতে কী ধরনের পরিবর্তন আসতে পারে তা নিয়েও চলছে ব্যাপক আলোচনা। রাজনৈতিক বিশ্লেষক থেকে সাধারণ মানুষ সবাই নিজেদের মতামত দিচ্ছেন সম্ভাব্য পরিস্থিতি নিয়ে। ভয়ে ভয়ে ধরেন শেখ হাসিনা সত্যি সত্যি ফিরল, কথার কথা সবচেয়ে বেশি বেকায়দায় কে পড়বে আমারে বলেন? পড়বে এই সরকার। তারা না পারবে এক্সিকিউট করতে ফাঁসি, আর রায় কার্যকরের ন্যূনতম আভাস পেলে আরেক দল যে কিভাবে মাঠে নামবে এইটা কি এই সরকার বোঝে না? এই সরকার স্টানবাজি করে, এই সরকার বালখিল্যতা করে, কিন্তু একেবারে এত বোকা তো না যে এই সরকার এটা বুঝে না। যে একটা বিষয় খুবই স্পষ্ট, ছাত্রদেরকে যেই পরিমাণ দোষ দেওয়া হয়েছে এবং এখনো দেওয়া হয়, এটার 1% ছাত্রদের কাল বরং আরো অনেক ওল্ড গার্ডসদের, যারা ছাত্রদেরকে জাস্ট সামনে দেখাইছে যে দেখো এরাই সবকিছু। শেখ হাসিনার এই আইনজীবী জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের প্রধান ভলকার তুর্ককে সরাসরি বলছেন যে তারা যে একটা সরকার উৎখাতের আন্দোলনকে যৌক্তিকতা দিতে এমন একটা বয়ান উপস্থাপন করলেন এবং এমন একটা বানানো ভুয়া এবং ইনফ্ল্যামেটরি ফোলানো ফাপানো সংখ্যা হাজির করলেন। এবার জাতিসংঘের উচিত সেই ভুয়া তথ্যের রিপোর্টটি প্রকাশ্যে প্রত্যাহার করে নেওয়া। পিলে চমকানো কতগুলো তথ্য উপস্থাপন করেছেন। সামনের বার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে নাকি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে না কি করবে, বাংলাদেশের মানুষের সবার কাছে অনুরোধ থাকলো ইউনূসের এই সরকারের মধ্যে যেগুলো ছিল এই চোর বাটপার, এগুলোরে রাস্তাঘাটে বিভিন্ন সভা সমাবেশ বিভিন্ন জায়গায় কোনো জায়গায় যদি দেখেন না, এদের সবাই আদর আপ্যায়ন করবেন, আপনারা হাতে পায়ে যা থাকে এগুলো আদর আপ্যায়ন করবেন। বাংলাদেশের বিএনপি, জামাত, সাধারণ মানুষ এমনকি আওয়ামী লীগও সবার কাছে মাপ চাই যে এই যে ডক্টর ইউনূস সে যে দেশটা চালায় গেল, এই শুয়োরের বাচ্চা পুরা নষ্টের মূল হচ্ছে এই শুয়োরের বাচ্চা, ওর যেই উপদেষ্টাগুলো ছিল এরা। শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন, শেখ হাসিনা দেশে ফিরে আসছেন কি আসছেন না এই বিষয়ে আসিফ মাহমুদ পর্যন্ত একটি সার্ভে করে সে দেখেছে যে বেশিরভাগ মানুষ মনে করে, প্রায় 64% মানুষ মনে করে যে শেখ হাসিনা দেশে আসবেন, বাকিরা মনে করছে আসবেন না। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে অনেক কিছুই এখন আসলে নতুন করে ভাবতে হয়। বর্তমানে বাংলাদেশের মানুষের ভিতরে কতগুলো বিষয় স্থায়িত্ব পেয়ে গেছে অনেক গল্প, সেটা হচ্ছে যে 24-এর সেই শেখ হাসিনা সরকারের পতনের পরে মানুষের ভিতরে একটা জিনিস বিদ্যমান হয়েছে, সেটা হচ্ছে যারা এই অভ্যুত্থানের পেছনে ছিল, বিশেষ করে যারা কিনা এনসিপি বা বিভিন্ন সমমনা দলগুলো করছে বা জামাতের বি টিম হিসেবে কাজ করছে, এরা সবাই স্থীমিত হয়ে গেছে এবং তাদের যে সকল আচরণ, তাদের ফেইলার, অনেকের ক্ষেত্রে দুর্নীতি ইত্যাদির কারণে মানুষ এর আস্থা কমে গেছে, ওদের উপরে অনেক কমে গেছে। তাদের ডাকে এখন আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নেমে আসবে না। শেখ হাসিনা সরকারের অনেক বিফলতা ছিল, আমরা তার তীব্র সমালোচনা করেছি, শেখ হাসিনারও তীব্র সমালোচনা করেছি এবং যে কোনো নেতারই সমালোচনা অব্যাহত থাকবে। কিন্তু
নতুন করে ভাবতে হচ্ছে যে শেখ হাসিনা সরকারের যে সকল বিফলতাগুলো আছে সেই বিফলতাগুলো স্বীকার করে যদি আওয়ামী লীগ রাজনীতি আবার করতে চায় তাহলে তাকে কি বাধা দেওয়া উচিত? সুপ্রিম কোর্ট বারের নির্বাচন হয়ে গেল কিছুদিন আগে, সেখানেও বেশ কিছু বিএনপির আইনজীবীরাও বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত। দিবে না কেন? যে তারা হারে তো হারবে এবং আমরা জিতবে এটি মনে করি, অনেকেই সে কথা কিন্তু আলোচনা করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে অল ইনক্লুসিভ নির্বাচন ছাড়া বা অল ইনক্লুসিভ পার্টিসিপেশন যদি না হয় তাহলে সেই নির্বাচন করে শান্তি পাওয়া যায় না। তবে বাংলাদেশে স্থিতিশীলতার জন্য বিএনপি সরকার আসার প্রয়োজন ছিল। আমাকে অনেক আওয়ামী লীগের কর্মীরা মনে করেন যে বিএনপি শাসন করলে আওয়ামী লীগও তাদের ভুল ত্রুটি স্বীকার করার বা ভুল ত্রুটি নিয়ে ভাববার সময় পাবে এবং তারা আবার রাজনীতিতে গণতান্ত্রিক প্রসেসে আসার কথা চিন্তা ভাবনা করার কথা একটা সময় পাবে। বাংলাদেশে যে 24-এর ইউনূস সরকারের যে চরম বিফলতা আমরা দেখেছি, সেখানে সেই ফাঁকে আমরা মব দেখেছি, চরম মব। সেখানে দেখেছি মানুষের সিকিউরিটির কি নির্মম উপহাস। আমরা দেখেছি যে সেখানে সাধারণ আওয়ামী লীগের কর্মীরা যারা কোনো রকম ভায়োলেন্সে বা কোনো রকম করাপশনে যুক্ত ছিলেন না, তাদের অনেকেই আক্রমণের নির্মমতার শিকার হয়েছিলেন। আমরা দেখেছি অনেক ক্ষেত্রে বিচারের নামে প্রহসন হয়েছে। আমি নিজেও বলেছি যে যে কোনো বিচার, সেটা আওয়ামী লীগ হোক, এমনকি জামাত হোক, এমনকি বিএনপির হোক, যারই বিচার হোক, বিচারটা সুষ্ঠু হতে হবে, না হলে সেই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থেকে যায়। আমি বলেছি যে দেখতে হবে যে প্রসিকিউটর বা চিফ প্রসিকিউটর বা বিচারক তারা কারা, তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, এগুলো প্রশ্ন আসবে ভাই। নচেত ভবিষ্যতে এই নিয়ে প্রশ্ন উঠবেই আন্তর্জাতিকভাবে। এখন হাইপোথেটিক্যালি আলোচনা করি। ধরুন শেখ হাসিনা আসবেন কি আসবেন না, ওনারকে জিজ্ঞেস করলে কি করা যায়, ওনার মেন্টালিটিটা কি? শেখ হাসিনার সম্বন্ধে আমি যতটুকু বুঝি, আমার ছাত্র জীবন থেকে আমরা তাকে দেখেছি, খালেদা জিয়াকে দেখেছি, শেখ হাসিনাকে দেখেছি, আমরা গণঅভ্যুত্থান দেখেছি। আমার যা মনে হয় সেটা হচ্ছে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে মৃত্যুকে ভয় পান, এটা আমি মনে করি না। কেন মনে করি না? অনেকগুলো কারণেই করি না। কারণ ওনার উনি পৃথিবীতে আসার জন্মের পর থেকে উনি ওনার বাবাকে দেখেছেন কিভাবে সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনাকে কতবার জেলে যেতে হয়েছে, বাবাকে আদৌ ফিরে আসবেন কিনা এই ব্যাপার তাদের ভিতরে প্রশ্ন উঠেছে। এরপর আমরা দেখেছি যে সেই 68-69 গণঅভ্যুত্থান, যেখানে বঙ্গবন্ধু জেলে চলে গেছেন। আমরা তারপর দেখেছি ওই সময় কিন্তু বঙ্গবন্ধুর ফাঁসি হয়ে যেতে পারত। 2025 সালের 12 ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন বাংলাদেশের 24 জুলাইয়ের সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে সংস্থাটির তদন্ত রিপোর্ট প্রকাশ করেছিল। তার পরদিন অর্থাৎ গত বছরের 13 ফেব্রুয়ারি আমরা একটি ভিডিও প্রকাশ করেছিলাম, যার শিরোনাম ছিল জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ভুলের এলাহি কাণ্ড। এর প্রায় 1 বছর 3.5 মাস পর এসে 24 জুলাই নিয়ে জাতিসংঘের অনুসন্ধানী প্রতিবেদনে গুরুতর ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী স্টিফেন পাওয়েলস-কেসি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কাছে পাঠানো এক চিঠিতে এই অভিযোগ করেন ব্রিটিশ কিংস কাউন্সিল হিসেবে স্বীকৃত এই সিনিয়র আইনজীবী। প্রশ্ন হলো, প্রায় 15 মাস পর কেন শেখ হাসিনার আইনজীবী জাতিসংঘের এই রিপোর্টকে চ্যালেঞ্জ করে চিঠি দিলেন? ঠিক এমন এক সময় যখন শেখ হাসিনা নিজেই একের পর এক ইমেল সাক্ষাৎকারের মাধ্যমে জানান দিচ্ছেন তিনি শিগগিরই দেশে ফিরবেন। আবার তার এই ঘোষণা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের সুপ্ত সুনামিও চলছে। ঠিক তখনই কেন জাতিসংঘের রিপোর্টকে চ্যালেঞ্জ করা হলো? তার চেয়ে বড় প্রশ্ন, চিঠিতে জাতিসংঘ প্রতিবেদনে উল্লেখ করা 1400 মৃত্যুর সংখ্যাকে অত্যন্ত ভুল ও বিভ্রান্তিকর এবং পক্ষপাতমূলক রাজনৈতিক ন্যারেটিভ প্রতিষ্ঠার জন্য রিপোর্টটিকে ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। যদি শেখ হাসিনার আইনজীবীর এই দাবি সঠিক হয়, তাহলে জাতিসংঘের এই রিপোর্টের পরিণতি কি হতে পারে? বিশেষ করে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে এই রিপোর্টটি শুনানির সময় প্রসিকিউশন ব্যবহার করেছিল। প্রশ্ন হলো, আসলে কি জাতিসংঘের এই রিপোর্টটি পক্ষপাতমূলক ছিল? আমাদের অনুসন্ধান বলছে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশের তখনকার অন্তর্বর্তী সরকারের কাছে রিপোর্টটির যে ড্রাফট জমা দিয়েছিল, মূল রিপোর্টে তার বহু কিছু বাদ পড়েছিল। আবার ইউনূস সরকারের সুপারিশে অনেক কিছু যোগ করা হয়েছিল। প্রশ্ন হলো, কেন জাতিসংঘের মতো একটি সংস্থা ইউনূসের সরকারের পছন্দ মতো নিজেদের রিপোর্টে এত সংযোজন বিয়োজন করেছিল?
অনুসন্ধান বলছে সেখানে আছে এক ভূ রাজনৈতিক রহস্য। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী স্টিফেন পাওয়েল কেসে, যিনি এর আগেও শেখ হাসিনার পক্ষ থেকে জাতিসংঘকে একাধিক চিঠি দিয়েছেন। স্টিফেন পাওয়েল কেসে সবশেষ চিঠি দিলেন 28 মে। চিঠিটি 3 পৃষ্ঠার। চিঠি দেওয়ার তথ্য জানিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য স্টেটসম্যান এবং বাংলাদেশের সংবাদ মাধ্যম টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, 2025 সালের 12 ফেব্রুয়ারি জাতিসংঘ মানবাধিকার দপ্তর বাংলাদেশের 24 জুলাই ও আগস্টের বিক্ষোভ সংক্রান্ত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক যে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। এই চিঠির মূল উদ্দেশ্য ছিল OACHR এর প্রতিবেদনে উল্লেখিত 1400 মৃত্যুর পরিসংখ্যানকে চ্যালেঞ্জ করা এবং এটি প্রত্যাহারের দাবি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ককে, যিনি নিজেই বিদেশি গণমাধ্যমে স্বীকার করেছিলেন বাংলাদেশের সেনাবাহিনীকে জুলাই আন্দোলনকারীদের পক্ষে রাখার জন্য সতর্ক করেছিলেন। স্টিফেন পাওয়েল কেসে তার চিঠিতে উল্লেখ করেন, জাতিসংঘের প্রতিবেদনে ব্যবহৃত 1400 নিহতের সংখ্যাটি কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা যাচাইকৃত তালিকা ছাড়াই অত্যন্ত অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। চিঠিতে বলা হয়, এই বিশাল অতিরঞ্জিত সংখ্যাটি মূলত শেখ হাসিনার সরকারকে উৎখাত করার ঘটনাকে নৈতিক ও আন্তর্জাতিকভাবে বৈধতা দিতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা লাভকে ন্যায়সঙ্গত হিসেবে চিত্রায়িত করতে তৈরি করা একটি রাজনৈতিক ন্যারেটিভের অংশ। স্টিফেন পাওয়েল কেসি তার চিঠিতে এই পরিসংখ্যানগত অসঙ্গতি প্রমাণের জন্য 3টি বিষয় তুলে ধরেন। প্রথমত, অন্তর্বর্তী সরকারের নিজস্ব গেজেটের সাথে অমিল। ডাউটি স্টেটের চিঠিতে দেখানো হয়, খোদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সরকারি গেজেটে জুলাই আগস্টের সহিংসতায় নিহতের সংখ্যা প্রায় 834 থেকে 841 জন উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের দাবি করা 1400 পরিসংখ্যান এই সরকারি গেজেটের সংখ্যার চেয়ে প্রায় দ্বিগুণ। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার দেশে ফেরার বিষয়ে অত্যন্ত জোরালো ও স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়াল, আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টি কোনো বৈদেশিক রাষ্ট্রের সাথে ইচ্ছার উপর নয়, বরং তার নিজস্ব সিদ্ধান্তের উপর নির্ভরশীল। সম্প্রতি সাংবাদিক ও বিশ্লেষক নবনীতা চৌধুরী একটি বিশেষ বয়ানে শেখ হাসিনার এই বক্তব্য ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিস্তারিতভাবে উঠে এসেছে। সাক্ষাৎকারে শেখ হাসিনা তার দেশে ফেরা প্রসঙ্গে বলেন, ভারত নয়, আমি কখন কিভাবে দেশে ফিরবো সেই সিদ্ধান্ত একান্তই আমার শক্তি বাংলাদেশের জনগণ এবং তাদের ভালোবাসা। শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ এবং সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ। সিদ্ধান্ত ও শক্তির উৎস। শেখ হাসিনা বলেন, ভারত একটি গণতান্ত্রিক ও সার্বভৌমত্ব রাষ্ট্র। তারা তাদের নিজস্ব নিয়ম এবং আন্তর্জাতিক রীতিনীতি অনুসরণ করেই সিদ্ধান্ত নেয়। তাদের সিদ্ধান্ত একান্তই তাদের। এ বিষয়ে আমার বক্তব্য প্রদান সমীচীন হবে না। সরকারের প্রতিক্রিয়া ও বর্তমান পরিস্থিতি। অন্যদিকে শেখ হাসিনা এই ঘোষণা বাংলাদেশের নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। সরকারি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে শেখ হাসিনা কোনো ট্রাভেল পাস দেওয়া হবে না, বরং তাকে আইন ও প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বিশ্লেষকদের মতে শেখ হাসিনা ভারতের থেকে যেভাবে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, তার দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, তা আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের উত্তাপ সৃষ্টি করতে পারে। শেখ হাসিনা ভারতের একজন সাবেক সরকার প্রধানের মর্যাদা পাচ্ছেন এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক যোগাযোগের উপর কোনো বিধিনিষেধ নেই, যা তাকে এই ধরনের আত্মবিশ্বাসী ঘোষণা দিতে সহায়তা করছে। শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন, শেখ হাসিনা দেশে ফিরে আসছেন কি আসছেন না এই বিষয়ে আসিফ পর্যন্ত একটি সার্ভে করে সে দেখেছে যে বেশিরভাগ মানুষ মনে করে, প্রায় 64% মানুষ মনে করে যে শেখ হাসিনা দেশে আসবেন, বাকিরা মনে করছে আসবেন না। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে অনেক কিছুই এখন আসলে নতুন করে ভাবতে হয়। বর্তমানে বাংলাদেশের মানুষের ভিতরে কতগুলো বিষয় স্থায়িত্ব পেয়ে গেছে অনেক অল্প। সেটা হচ্ছে যে 24-এর সেই শেখ হাসিনা সরকারের পতনের পরে মানুষের ভিতরে একটা জিনিস বিদ্যমান হয়েছে, সেটা হচ্ছে যারা এই অভ্যুত্থানের পেছনে ছিল, বিশেষ করে যারা কিনা এনসিপি বা বিভিন্ন সমমনা দলগুলো করছে বা জামাতের বি টিম হিসেবে কাজ করছে, এরা সবাই স্থিমিত হয়ে গেছে এবং তাদের যে সকল আচরণ, তাদের ফেইলার, অনেকের ক্ষেত্রে দুর্নীতি ইত্যাদির কারণে মানুষ এর আস্থা কমে গেছে, ওদের উপরে অনেক কমে গেছে। তাদের ডাকে এখন আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নেমে আসবে না। শেখ হাসিনা সরকারের অনেক বিফলতা ছিল, আমরা তার তীব্র সমালোচনা করেছি, শেখ হাসিনারও তীব্র সমালোচনা করেছি এবং যে কোনো নেতারই সমালোচনা অব্যাহত থাকবে। কিন্তু নতুন করে ভাবতে হচ্ছে যে শেখ হাসিনা সরকারের যে সকল বিফলতাগুলো আছে, সেই বিফলতাগুলো স্বীকার করে যদি আওয়ামী লীগ রাজনীতি আবার করতে চায়, তাহলে তাকে কি বাধা দেওয়া উচিত? সুপ্রিম কোর্ট বারের নির্বাচন হয়ে গেল কিছুদিন আগে, সেখানেও বেশ কিছু বিএনপির আইনজীবীরাও
বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত, দিবে না কেন, যে তারা হারে তো হারবে এবং আমরা জিতবো এটি মনে করি, অনেকেই সে কথা কিন্তু আলোচনা করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে অল ইনক্লুসিভ নির্বাচন ছাড়া বা অল ইনক্লুসিভ পার্টিসিপেশন যদি না হয় তাহলে সেই নির্বাচন করে শান্তি পাওয়া যায় না। তবে বাংলাদেশে স্থিতিশীলতার জন্য বিএনপি সরকার আসার প্রয়োজন ছিল। অনেক আওয়ামী লীগের কর্মীরা মনে করেন যে বিএনপি শাসন করলে আওয়ামী লীগও তাদের ভুল ত্রুটি স্বীকার করার বা ভুল ত্রুটি নিয়ে ভাববার সময় পাবে এবং তারা আবার রাজনীতিতে গণতান্ত্রিক প্রসেসে আসার কথা চিন্তা ভাবনা করার কথা একটা সময় পাবে। বাংলাদেশে যে 24-এর ইউনূস সরকারের যে চরম বিফলতা আমরা দেখেছি, সেখানে সেই ফাঁকে আমরা মব দেখেছি, চরম মব। সেখানে দেখেছি মানুষের সিকিউরিটির কি নির্মম উপহাস। আমরা দেখেছি যে সেখানে সাধারণ আওয়ামী লীগের কর্মীরা যারা কোন রকম ভায়োলেন্সে বা কোন রকম করাপশনে যুক্ত ছিলেন না, তাদের অনেকেই আক্রমণের নির্মমতার শিকার হয়েছিলেন। আমরা দেখেছি অনেক ক্ষেত্রে বিচারের নামে প্রহসন হয়েছে। আমি নিজেও বলেছি যে কোনো বিচার, সেটা আওয়ামী লীগ হোক, এমনকি জামাত হোক, এমনকি বিএনপি হোক, যারই বিচার হোক, বিচারটা সুষ্ঠু হতে হবে, না হলে সেই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থেকে যায়। আমি বলেছি যে দেখতে হবে যে প্রসিকিউটর বা চিফ প্রসিকিউটর বা বিচারক তারা কারা, তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি, এগুলো প্রশ্ন আসবে ভাই, নচেত ভবিষ্যতে এই নিয়ে প্রশ্ন উঠবেই আন্তর্জাতিকভাবে। এখন হাইপোথেটিক্যালি আলোচনা করি। ধরুন শেখ হাসিনা আসবেন কি আসবেন না, ওনারকে জিজ্ঞেস করলে কি করা যায়, ওনার মেন্টালিটিটা কি? শেখ হাসিনার সম্বন্ধে আমি যতটুকু বুঝি, আমার ছাত্র জীবন থেকে আমরা তাকে দেখেছি, খালেদা জিয়াকে দেখেছি, শেখ হাসিনাকে দেখেছি, আমরা গণঅভ্যুত্থান দেখেছি। আমার যা মনে হয় সেটা হচ্ছে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে মৃত্যুকে ভয় পান, এটা আমি মনে করি না। কেন মনে করি না? অনেকগুলো কারণেই করি না। কারণ উনি পৃথিবীতে আসার জন্মের পর থেকে উনি ওনার বাবাকে দেখেছেন কিভাবে সংগ্রাম করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনাকে কতবার জেলে যেতে হয়েছে, বাবাকে আদৌ ফিরে আসবেন কিনা এই ব্যাপার তাদের ভিতরে প্রশ্ন উঠেছে। এরপর আমরা দেখেছি যে সেই 68-69 গণঅভ্যুত্থান, যেখানে বঙ্গবন্ধু জেলে চলে গেছেন, আমরা তারপর দেখেছি ওই সময় কিন্তু বঙ্গবন্ধু ফাঁসি হয়ে যেতে পারত আগত ষড়যন্ত্র মামলায়। এরপর 71-এ যখন বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা, পশ্চিম পাকিস্তানিরা সেখানে আটকে রেখেছিল, আপনি যেভাবে বলেন না কেন, অবশ্যই বঙ্গবন্ধু পরিবার ভীত সন্ত্রস্ত অবস্থার ভিতরে দিয়ে সময় পার করেছিল এবং সেই ক্ষেত্রে সর্বক্ষণ তার মৃত্যু ভয় তো ছিলই, আপনি যেভাবেই বিষটা দেখেন না কেন। এরপর 75 শেখ হাসিনা দুর্বোধক্রমে বেঁচে গেছেন, বাংলাদেশ থাকলে ওনাকে মরতে হতো। এরপর আসুন আপনি 21 আগস্ট গ্রেনেড হামলা, সেখানেও বেঁচে গেছেন। বঙ্গবন্ধু হত্যার এর আগে, বঙ্গবন্ধু হত্যার পর উনি যখন দেশে এসেছিলেন, যখন জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হলো, তখন ওনাকে মেরে ফেলবে কিনা যারা এই অভ্যুত্থান ঘটিয়েছে সেই ব্যাপারে শেখ হাসিনা অবশ্যই দুশ্চিন্তা করেছিলেন। এছাড়াও বিভিন্ন সময়ে এরশাদ বিরোধী আন্দোলন, বিভিন্ন সময়ে ওনাকে বিভিন্ন সময়ের ভিতর দিয়ে যেতে হয়েছে। এই সময়গুলোর পরে যার এতগুলো মৃত্যু উনি দেখেছেন এবং চোখের সামনে আইভি রহমানকে উনি মরতে দেখেছেন আহত হয়ে। এছাড়া এর আগে ওরা সপরিবারের সবাইকে হত্যা করেছে। সবকিছু মিলে বিশেষ করে এই বয়সে, যখন ওনার বয়স প্রায় 80, এই বয়সে সাধারণ মানুষ আর মৃত্যুকে ভয় পায় না, কারণ যেটা ন্যাচারাল। সেই ক্ষেত্রে উনি দেশে নাই এবং ওনার বাবার যে লেগেসি, এটা নিয়ে সে স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে অপমান করছে, ওনার দল বিপর্যস্ত অবস্থায় আছে। সবকিছুকে ভেস্তে দিয়ে উনি ওনার জীবনের কথা ভেবে উনি দেশে আসবেন না, আমি তার ব্যক্তিগতভাবে মনে করি না। শেখ হাসিনাকে আগেই বললাম, আমি শেখ হাসিনাকে ভাই খুব একটা, শেখ হাসিনা আমি ফ্যান না, আমি আওয়ামী লীগ করি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ভয়ের কারণে, জীবন নাশ হতে পারে ভয়ের কারণে উনি দেশে আসবেন না মনে করি না। এবং দেশ থেকে উনি যখন চলে গেছেন সেটা স্ট্র্যাটেজিক একটা উজ্জ্বল হতে পারে এবং সেখানে আমরা অবশ্যই আমি নিজে ব্যক্তিগতভাবে আমি চেয়েছিলাম শেখ হাসিনা শাসন অবসান হোক, বিএনপি আসুক, অথবা সুষ্ঠু নির্বাচন হোক, গণতন্ত্র ফিরে আসুক। কিন্তু যদি শেখ হাসিনা না আসে তাহলে কেন আসবেন না? একমাত্র কারণ হতে পারে ভারত ওনাকে অ্যাডভাইস করবে স্ট্রিক্টলি ডোন্ট কাম, অথবা ওনাকে আপনার
আওয়ামী লীগের নেতারা বলবে দেশে যেন না, কিন্তু এটা হওয়ার কথা না। কারণ বর্তমানে বিজেপি যেহেতু পশ্চিমবঙ্গে আছে, বিজেপি চাইবে যে ওদের ওখানে থাকা হাজার হাজার আওয়ামী লীগ যারা নেতাকর্মী আছে তারা দেশে ফিরে যাক, এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসাটা সবচেয়ে বড় পূর্বশর্ত বলে অন্তত পশ্চিমবঙ্গের রাজনীতিবিদরা মনে করবেন। আপনারা জানেন ৭১ যুদ্ধকালীন সময়ে বাংলাদেশিরা যখন সেখানে আশ্রয় নিয়েছিল, যাদের বেশিরভাগই হিন্দু ছিল, তারপরেও সেখানকার লোকাল নেতারা বাংলাদেশিদেরকে বাংলাদেশে ফেরত পাঠাও এই আন্দোলন করতে শুরু করেছিল, এবং সেটাই আমরা কিছুদিন পরে ভারতে দেখতে পারি হয়তো, এবং সেটাই স্বাভাবিক হবে। সেক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসাটাই সবচেয়ে বড় রাস্তা হবে যে বাংলাদেশে কিভাবে এই লোকগুলোকে ফেরত নেওয়া যায়। এরপর আসলে এই সকল লোকদের রাজনৈতিক পুনর্বাসন, যারা কিনা বাংলাদেশে থেকে চলে গেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ করেছেন, সারা জীবন আওয়ামী লীগ করেছেন, কোনো কিন্তু দুর্নীতি করেননি, অন্যায় করেননি, এমন মানুষরা রাজনীতি ছেড়ে দিয়ে বসে থাকবে, তারা সবাই জামাতে ঢুকে যাবে, বিএনপি ঢুকে যাবে, কিছু ঢুকবে, সবাই ঢুকবে, আমি মনে করি না। এবং বাংলাদেশের মানুষ বিশেষ করে এখন তারা তাদের স্বাধীনতার প্রেম কিন্তু আবার জেগে উঠেছে, ৭১-এর প্রেম কিন্তু জেগে উঠেছে। ৭১-এর প্রেমকে এত সহজে নিঃশেষ করে দেওয়া সম্ভব নয়। তার ভুরি ভুরি প্রমাণ তো বিএনপির ভেতরে আছে। যেমন আমাদের দুদু ভাই বিএনপি, উনি কিভাবে ঝাড়ি দিয়েছেন যে ৭১ মিথ্যে নয়, কয়েকদিন আগে একটি টক শো সালাউদ্দিন ভাইও বলেছেন। সুতরাং স্বাধীনতার পক্ষের শক্তিরা কিন্তু এখন গর্জে উঠেছেন, শুধুমাত্র অ্যাডভোকেট ফজলুর রহমান নয়। তাই স্বাধীনতা কামীরা বাংলাদেশ রাজনীতি করবে। শেখ হাসিনা অন্যায় করে থাকলে তার সুষ্ঠু বিচার হতে হবে। সুষ্ঠু বিচার কি হয়েছে কিনা সেই বিষয়ে প্রশ্ন উঠবে, কারা প্রসিকিউটর ছিলেন, কি ছিলেন, এগুলো প্রশ্ন উঠতে পারে, উঠবে। শেখ হাসিনাকে দেশে আসলে তার রায় কার্যকর হবে এবং সেটা ভারত মেনে নেবে, আমার তো ভাই সন্দেহ আছে। এবং আন্তর্জাতিক মহল এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে কি, আপনাদের কি মনে হয়? এখন আসলে আপনি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি করবে, তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনা দেশে আসলে চাঙ্গা হবে। আপনি এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা শেখ হাসিনাকে অনেকে আছেন পছন্দ করেন না, কিন্তু আওয়ামী লীগ এতে করে যে চাঙ্গা হবে এতে কোনো সন্দেহ নেই। নেতা সংগ্রাম করবে, নেতা জেলে যাবে, ফাঁসি মঞ্চের দরকার দাঁড়িয়ে যাবে, এরকম যদি নেতা যদি ইমেজ হয়ে থাকে এবং নেতা যদি সেক্ষেত্রে বিপদে পড়তে পারেন ওটা ভাব থাকে, তো শেষ পর্যন্ত নেতা যদি ফাঁসিতে ঝুলেও, তাহলে অন্তত এটা এস্টাবলিশ হবে যে নেতা তার কর্মীদেরকে বিট্রে করেন নাই, সেক্ষেত্রে দলে কিন্তু চাঙ্গা হয়। জামাতের নেতারা কিন্তু একটা জিনিস ক্রেডিট দিতে হয়, ওনারা কিন্তু একমাত্র বাচ্চুরা জায়গা ছাড়া সামনের সম্মুখ সারি যারা, তারা কিন্তু দেশ থেকে পালিয়ে যাননি। ওনারা বিচার হয়েছে, ওনারা ফাঁসিতে ঝুলেছেন, এটা নিয়েও জামাত অনেক প্রশ্ন তুলে। আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের সাথে তারা বেইমানি করেছিল, তারা ফাঁসিতে ঝুলেছে, কিন্তু তারা কিন্তু দেশে থেকে ফাঁসিতে ঝুলেছে। এর জন্য কিন্তু জামাতটা শেষ হয়ে যাবে। যদি ওরা দেশ থেকে পালিয়ে যেতাম কিন্তু তাহলে জামাতের 14টা বেঁচে যেত। তাই এগুলো যদি শেখ হাসিনা চিন্তা করেন, সবকিছু মিলে উনি দেশে আসবেন, এবং দেশে আসলে কি করা যাবে, ওনাকে ফাঁসিতে ঝোলানো কি যাবে? আওয়ামী লীগের কি ক্ষতি হবে? যে দলটি সংগ্রামের ভেতর দিয়ে গেছে, যে দলটি জন্মই হয়েছে সংগ্রামের ভেতর দিয়ে, বারবার জেগে উঠেছে। আমি মনে করি আওয়ামী লীগ, বিএনপির সরকারের ভাবা উচিত যে অবশ্যই একটি শক্তিশালী রাজনৈতিক বিরোধী দল প্রয়োজন আছে, এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে যদি তাদের যা বললাম সুষ্ঠু বিচারের গ্যারান্টি দিয়ে যারা অন্যায়কারী তাদের বাদে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয় এবং ফিরে আনা হয় রাজনীতির ময়দানে, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন, বলে যাবেন না।